বিগত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি দীর্ঘ প্রায় 2 বছরের অধিক কারান্তরীণ ছিলাম। আমি 6 বারের মতো আটক হয়েছি পুলিশের হাতে এবং বিভিন্ন মিথ্যা মামলায় আমি কিন্তু দীর্ঘ প্রায় 30 দিনের অধিক আমি রিমান্ডে নির্যাতন সয়েছি। শুধু তাই নয়, আমি কিন্তু গুমেরও শিকার হয়েছিলাম। 2023 সালের 17 আগস্ট এই পুলিশের যে ডিবি হারুনের লেলিয়ে দেওয়া বাহিনী আমাকে গুলশান থেকে ধরে নিয়ে গিয়ে এবং আমার সাথে আমার 6 জন সহযোদ্ধাকে ধরে নিয়ে গিয়ে 3 দিন অকথ্য এবং অমানসিক নির্যাতন করেছে এবং 3 দিন আমাদের খবর কিন্তু পৃথিবীবাসী কেউই পায় নাই। তারা আমাদেরকে কিন্তু কার্যত গুম করে রেখেছিল। এই গুম খুনের পরবর্তীতেও তারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে চালান করেছিল। আমি যেই জেলের যেই কথা বলেছেন কিংবা অতীতের যে কথা বলেছেন 2015 সালের যে 93 দিনের আন্দোলন, সেই আন্দোলনে আমি 3 বার অ্যারেস্ট হয়েছি। তারপরে 2018 সালের 19 জুলাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আমি পড়ারত অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসীরা জোরপূর্বক আমাকে সেখান থেকে ধরে নির্যাতন করে পুলিশের হাতে সোপর্দ করে এবং সেই মিথ্যা মামলায় আমি জেলে একটি কুরবানির ঈদের সময় কিন্তু আমি জেলে কাটিয়েছি। শুধু তাই নয়, লাস্টের বার যখন আমাকে 2023 সালে যখন আমাকে কারান্তরীণ করা হয় তখন আমি দীর্ঘদিন রমজানেও কিন্তু আমি জেলে কাটিয়েছি। জেলের কথা বলতে গেলে আসলে যখন গণতান্ত্রিক আন্দোলন একটু বেগবান হয় তখনই কিন্তু ফ্যাসিস্ট এর তাবেদার যে শক্তি রয়েছে, পুলিশ লীগ যারা রয়েছে তারা কিন্তু বেশি কিন্তু চড়া হয় ইয়াং যারা জেনারেশন রয়েছে। আপনারা দেখেন 1971 সালের পাক হানাদার বাহিনী তারা কিন্তু এদেশের তরুণ যারা রয়েছে তাদেরকে কিন্তু তারা সবার আগে টার্গেট করে তাদের কিন্তু হত্যা করেছে। ঠিক তদ্রূপ তাদেরই একদম হুবহু পদাঙ্ক অনুসরণ করে ফ্যাসিস্ট হাসিনা সেও কিন্তু একদম তরুণ যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু সবার আগে টার্গেট করে তাদেরকে কিন্তু যখনই কোনো আন্দোলন ডাক আসতো সবার আগে তাদেরকে ধরে কারান্তরীণ করতো। তো জেলের যে অভিজ্ঞতা, আমরা যারা জেলে ছিলাম, জেলে ছোট্ট একটি কুঠুরি, যেখানে 1 জন থাকার কথা সেখানে আমরা 8 জন থেকেছি, যেখানে 2 জন থাকার কথা সেখানে আমরা 20 জন থেকেছি, যেখানে 10 জন থাকার কথা কিছু যে কক্ষ রয়েছে আপনারা জানেন জেলে 2টা জিনিস রয়েছে, একটি হলো সেল আর একটি হলো ওয়ার্ড। সেলে দেখা যায় 1 জন থাকার নিয়ম, কিন্তু এখানে আমরা থেকেছি 10 জন 12 জন। আর ওয়ার্ডে থাকার নিয়ম হলো সরকারিভাবে 10 জন, সেখানে আমরা 40 জন 50 জন 60 জন অমানসিক নির্যাতনের মধ্য দিয়ে আমরা কিন্তু সেখানে দিনাতিপাত করেছি। কিন্তু জেলে অনেক হতাশার কথা রয়েছে, অনেক আশার কথা রয়েছে। ওখানে আমাদের চেয়ে অনেক যারা গ্রাম থেকে এসেছে, বিভিন্ন আন্দোলন যখন কেন্দ্রীয় আন্দোলন যখন হতো তখন তারা অনেকে ঢাকামুখী হতো। ঢাকামুখী হলে কিন্তু পুলিশ কী করতো, বিভিন্ন ঢাকার যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে এন্ট্রি পয়েন্ট থেকে কিন্তু তাদেরকে মোবাইল চেক করে তাদের বিভিন্ন জিনিস, তাদের বয়স চেক করে বিবেচনা করে তাদের কিন্তু কোনো ধরনের বাছ বিচার ছাড়াই কিন্তু তাদেরকে জেলে প্রেরণ করে দিত। তখন তারা যে কষ্ট ভোগ করতো, আমি তো একবার গিয়েছি, তার পরবর্তী আরও যে 5 বার গিয়েছি, আমি কিন্তু কষ্ট কিন্তু আমি সয়ে গিয়েছি। মানুষের একটি কথা রয়েছে, মানুষ কিন্তু যতটুকু আপনি তাকে দিবেন ততটুকু কিন্তু সে কিন্তু সহ্য শক্তি সে কিন্তু অর্জন করে। আমি কিন্তু সয়ে গেছি, আমি কিন্তু কখনই মুষড়ে পড়িনি, আমি কিন্তু কখনই ভেঙে পড়িনি। জেলে আমার যারা সহযোদ্ধা যারা রয়েছে, সারা বাংলাদেশে যারা রয়েছে, তারা আমার ব্যাপারে বলতে পারবে আমি কতটুকু শক্ত ছিলাম। আমি নিজে শক্ত থেকে সবসময় তাদের কিন্তু মনে সাহস জুগিয়েছি, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। যারা জেল থেকে যারা আমার আগে যারা জামিনে বের হয়ে যেত, আমি তাদেরকে সবসময় জেলের গেটে তাদেরকে কিন্তু আমি বিদায় দিতাম এবং আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে একটু হলেও আমার সামর্থ্য অনুযায়ী একটু হলে ভাড়া দেওয়ার আমি চেষ্টা করতাম, যে আপনি বেরোচ্ছেন, যারা বাইরে রয়েছে তাদেরকে আমার সালাম দিয়েন, আমার জন্য দোয়া করেন, পাশাপাশি আমার পক্ষ থেকে একটু সহযোগিতা। এইভাবে আমি চেষ্টা করেছি। আমি কিন্তু জেলে কখনোই হতাশ হইনি। আমি সবসময় আল্লাহর উপরে আস্থা রেখেছি এবং আমার দলের হাইকমান্ড যারা রয়েছে তাদের প্রতি আমার একটা আস্থা ছিল যে কখনো না কখনোই, এবং এই দেশের মানুষের প্রতি, এদেশের মাটির প্রতি এবং এদেশের ইতিহাসের প্রতি আমার একটি ইস্পাত করে দৃঢ় বিশ্বাস ছিল, একদিন না একদিন এদেশের গণতন্ত্র মুক্ত হবে, একদিন না একদিন এদেশের মানুষ গণতন্ত্র ফেসিবাদ থেকে মুক্ত পাবে এবং একদিন না একদিন এদেশের মানুষ মুক্তভাবে বাংলাদেশে বিচরণ করার চেষ্টা করবে। এবং সেই আশাবাদ যখনই আমি ওই কথা যখন ভেঙে পড়তাম তখনই কিন্তু আমি এই জিনিসগুলো আমি স্মরণ করতাম। আমি আমার আব্বা আম্মার মুখ স্মরণ করতাম, আমার সহযোদ্ধা যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে হতাহত হয়েছে তাদের কথা স্মরণ করতাম, আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করতাম, দেশটা জনাব তারেক রহমানের কথা স্মরণ করতাম, যে তারা এত ত্যাগ তিতিক্ষার পরেও এদেশের মাটির টানে, এদেশের মানুষের টানে, এদেশের ভালোবাসার টানে, এদেশের গণতন্ত্রের টানে সকল ভোগবাদ, সকল বিলাসিতা, সকল কিছু তুচ্ছ জ্ঞান করে শুধু এ দেশের গণতন্ত্রের জন্য ভালোবেসে তারা এত ত্যাগ স্বীকার করতে পারছে। আমি সেই তুলনায় তো আমার তো কিছুই নাই, তা আমি কেন পারবো না? আমি যখন ওইগুলো স্মরণ হতো তখনই আমি সাহস পেতাম এবং আমি জেলে যত ধরনের অবস্ট্রাগল ছিল, যত ধরনের টুকটাক হতাশা ভর করতো, সেগুলো কিন্তু সাথে সাথে আমার কাছ থেকে চলে যেত। ভাই, আপনি তো জেলে দীর্ঘ সময় কাটাইছেন, জেলের
সময়টা আসলে কিভাবে কাটাতেন? বই পড়া, কোরআন পড়া বা গান শোনা এই সুযোগ হতো? দেখুন, জেলে কিছু ব্যতিক্রম রয়েছে। জেলে কিন্তু জেলের যে স্লোগান রয়েছে যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই যে স্লোগান, এটা কিন্তু জেলের মোটো। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার কারণে এটা কিন্তু অনেক সময় শুধু রাজনৈতিক বন্দী যারা, তাদের কাছে কিন্তু এভাবে আচরণ করা হতো না। আমরা যদি কোনো বই চাইতাম, আমাদের কিন্তু বই দেওয়া হতো না। জেলের ভিতরে লাইব্রেরি রয়েছে, জেলের ভিতরে কিন্তু বড় কোনো মসজিদ নেই। ওখানে কিন্তু যারা রুমে নামাজ পড়ে কিংবা অনেকে যারা জোহর এবং আসর এই দুইটি ওয়াক্তের নামাজ, তারা কিন্তু বারান্দায় কিংবা অন্য কোথাও পড়ার সুযোগ পেত। আমরা কিন্তু ওভাবে ছোটো ছোটো আকারে মানে সমবেত হয়ে আমরা কিন্তু নামাজ আদায় করেছি। পাশাপাশি ওখানে জেলের তো আসলে মানে অনেক কিছু রয়েছে। ওখানে ব্যায়াম রয়েছে, ওখানে সঙ্গীত চর্চা করার এখানে ব্যবস্থা রয়েছে, এখানে খেলাধুলার ব্যবস্থা রয়েছে। কিন্তু ঝামেলা হলো ফ্যাসিস্ট হাসিনার সময় শুধু বিএনপির নেতাকর্মী কিংবা বিরোধী দলের নেতাকর্মীদেরকে আলাদাভাবে, আলাদা ওয়ার্ডে, আলাদা ভবনে তাদেরকে আলাদাভাবে কনসেন্ট্রেট রাখা হতো। তাদেরকে সময় মতো দেখা সাক্ষাতের ব্যবস্থা তারা পেত না। তাদেরকে বই চাইলে বই দেওয়া হতো না। নানাভাবে তারা যদি খেলাধুলো করতে চাইতো, তাদেরকে কিন্তু আটকে দেওয়া হতো। তাদের কিন্তু ওই যে নির্দিষ্ট যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারির বাইরে কিন্তু তাদেরকে বের হতে দিত না। কিন্তু এইগুলো যদি না করে যদি অন্য কিছু দিত, তাহলে কিন্তু জেলের যারাই ধরেন রাজনৈতিক মামলা হোক কিংবা জেলের যে মোটো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, সেই মোটোটা শতভাগ কিন্তু বাস্তবায়ন হওয়ার মতো কিন্তু অবস্থা বাংলাদেশে ছিল। কিন্তু আপনি আবারও বলেছে, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা জনসংখ্যা সমস্যা। যে জেলের ধারণ ক্ষমতা রয়েছে 1000, সেই জেলে যদি লোক থাকে 10,000, তাহলে কিন্তু জেল কর্তৃপক্ষ কিন্তু সেই সুযোগটা কিন্তু তারা দিতে পারে না। এটাই কিন্তু সমস্যা। আর আপনারা জানেন, বাংলাদেশের যে আইনের যে ফাঁক ফোকরগুলো, যারা প্রকৃতপক্ষে যারা আসামি, যারা দুষ্কৃতকারী, তারা কিন্তু দেখা যায় আইনের ফাঁকগুলো, তারা কিন্তু 2 দিন পরে পরে জেল থেকে বের হয়ে যায়, আবার 2 দিন পরে দেখা যায় তাদেরকে জেলে তারা চলে যায়। এই বিশৃঙ্খলার কারণে জেলের মোটো অনুযায়ী কিন্তু ওখানে কিন্তু চলাফেরা করা যায় না। আর বললাম তো যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা আলাদাভাবে তারা ট্রিট করতো। এই জন্য আমরা জেলের ভিতরে আমরা রুমে নামাজ পড়তাম, রুমে কোরআন শরীফ পড়ার চেষ্টা করেছি, রুমে আমাদের ফ্যামিলি যারা রয়েছে তাদের কথা স্মরণ করার চেষ্টা করেছি। এবং অনেক কিছু কিছু সুবিধা জেলে রয়েছে। এখন যে অনেক সুবিধা রয়েছে, সেটি হলো জেলের টেলিভিশন এর সুবিধা রয়েছে। আমরা সেখানে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান কিংবা অন্যান্য যে চর্চাগুলো রয়েছে, সহযোদ্ধাদের সাথে আড্ডা কিংবা পেপার পত্রিকা পড়ে আমরা কিন্তু সেখানে সময় পার করেছি।